গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর। হামাস রাজি না হলে গাজা সিটি ধ্বংসের হুমকি। প্রথমবারের মতো উপত্যকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের। যুদ্ধ বন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। যুদ্ধবিরতির জন্য ৩ শর্ত দিলেন পুতিন। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ গ্রেফতার। 2023 সালে লন্ডন সফরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে তার দল। জালিয়াতি মামলায় $500 মিলিয়ন জরিমানা থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প। বহাল থাকছে ব্যবসা পরিচালনায় 3 বছরের নিষেধাজ্ঞা। বড় জয় দাবি মার্কিন প্রেসিডেন্টের। এবং ভয়াবহ দাবানলের কবলে ইউরোপ। পর্তুগালে পুড়ে ছাই 2.5 লাখ হেক্টর বনভূমি। স্পেনে আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত জাপান। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ইসরায়েলের সব জিম্মি মুক্তি ও গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। এদিকে গাজা সিটি ও এর আশপাশের এলাকায় প্রথমবারের মতো দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এর আগে বৃহস্পতিবার নোসেইরাতে আকাশ থেকে ফেলা ত্রাণ কুড়াতে ছুটে যান শত শত মানুষ। খাদ্য সহায়তা নিতে গিয়েও গুলিবিদ্ধ হন অনেকে। প্রায় 2 বছরের টানা যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছেন উপত্যকার প্রায় 20 লাখ মানুষ। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা জানিয়েছে, গাজা উপত্যকায় হামলায় নিহতদের মাত্র 17% যোদ্ধা ও বাকি 83%ই বেসামরিক মানুষ। ইসরায়েলের এরই মধ্যে অবশিষ্ট সব জিম্মিকে মুক্তি ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, হামাসকে পরাজিত করার পাশাপাশি গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। হামাসকে পরাজিত করতে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে যে পরিকল্পনা পেশ করা হয়েছিল তা অনুমোদন দেওয়া হয়েছে। আমি এই লক্ষ্য অর্জনের জন্য রিজার্ভ সেনা এবং নিয়মিত সেনাবাহিনীর উপস্থিতির প্রশংসা করছি। একই সঙ্গে সমস্ত জিম্মিদের মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দিচ্ছি। অন্যদিকে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্কিত E1 বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন নেতা। যুক্তরাজ্য সহ প্রায় 21টি দেশ এ প্রকল্পের নিন্দা জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে 3টি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, তার মধ্যে প্রধান শর্ত হলো পূর্ব দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে। একই সাথে নেটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং কোনো পশ্চিমা সেনাকে ইউক্রেনের মাটিতে না রাখার দাবি করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিজেদের ভূখণ্ড ছাড়বে না কিয়েভ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনকে 3টি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধান শর্ত হলো পূর্ব দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দেয়া, পাশাপাশি ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা এবং কোনো পশ্চিমা সেনাকে ইউক্রেনের মাটিতে না রাখা। সূত্রগুলো বলছে এটি পুতিনের পুরনো দাবিরই পুনরাবৃত্তি। তবে দনবাস ইস্যুতে তিনি আগের তুলনায় কিছুটা নরম হয়েছেন। তবে ন্যাটো ইস্যুতে পুতিনের অবস্থান অনড়। তার দাবি, ইউক্রেন কখনোই এই সামরিক জোটে যোগ দিতে পারবে না। ন্যাটোর পূর্বমুখী বিস্তারও বন্ধ রাখতে হবে এবং কিয়েভের সেনাবাহিনী সীমিত থাকবে। পশ্চিমা কোনো শান্তিরক্ষী বাহিনীও ইউক্রেনের মাটিতে থাকতে পারবে না। তবে এসব শর্ত মানতে নারাজ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ড ছাড়ার প্রশ্নই ওঠে না। তার ভাষায়, দনবাস হলো ইউক্রেনের প্রতিরক্ষা কেল্লা। সেখান থেকে সরে যাওয়া মানে দেশের অস্তিত্ব বিপন্ন করা। তিনি আরও বলেন, ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনের সার্বভৌম অধিকার, রাশিয়ার নয়।
এর আগে 2024 সালের জুনে পুতিন দাবি করেছিলেন ইউক্রেনকে 4টি প্রদেশ ডোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া ছেড়ে দিতে হবে। কিন্তু এবার তিনি শুধু দোনবাসের অবশিষ্ট ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ ছাড়ার শর্ত দিচ্ছেন। বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ার বর্তমান যুদ্ধরেখাতেই সেনাদের থামিয়ে রাখার প্রস্তাব দিয়েছে মস্কো। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সরকারি অর্থ অপচয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে 2023 সালের সেপ্টেম্বরে লন্ডন সফরে গিয়েছিলেন রনিল বিক্রমসিংহে ও তার স্ত্রী। সফরের সময় সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে বিক্রমসিংহে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলায় প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে বাতিল করলেও ট্রাম্পের বিরুদ্ধে দেয়া দণ্ড বহাল রেখেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানব হাসানুজ্জামান সাকির কাছে। 3 বছর ধরে চলা জালিয়াতি মামলায় অবশেষে জরিমানা থেকে অব্যাহতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রায় $500 মিলিয়ন জরিমানা বাতিল করেছেন নিউ ইয়র্কের আপিল আদালত। অতিরিক্ত আখ্যা দিয়ে আপিল আদালত ট্রাম্পের জরিমানা বাতিল করলেও তার বিরুদ্ধে আগের দেয়া দণ্ড বহাল রেখেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে। আপিল আদালতের রায়কে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছেলে ডন জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 2024 সালের নির্বাচনকে প্রভাবিত করতেই ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল, যা ছিল একটি অপচেষ্টা। আরও লেখেন, বাম ঘেঁষা নিউ ইয়র্কের আপিল আদালতও এতে একমত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস 2022 সালে ট্রাম্প ও তার প্রাপ্তবয়স্ক সন্তানদের এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে একটি সুস্পষ্ট দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তারা বেআইনিভাবে সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন এবং সম্পত্তির মান জালিয়াতি করে ব্যাংক ঋণ ও বীমার সুবিধা আদায় করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন হোয়াইট হাউস পুনরুদ্ধারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন বিচারক আর্থার গরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে $354 মিলিয়ন জরিমানা করেন। সেই সঙ্গে 3 বছরের জন্য তাকে ব্যবসা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়। এতদিনে সেই জরিমানাই বেড়ে প্রায় $500 মিলিয়ন হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। এবার 5.5 কোটি বৈধ ভিসাধারীর রেকর্ড পর্যালোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের। অপরাধের প্রমাণ মিললে বাতিল হবে ভিসা। অভিযানের প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের কয়েকটি দেশ। পর্তুগালে পুড়ে গেছে প্রায় 2.5 লাখ হেক্টর বনভূমি। প্রতিবেশী দেশ স্পেনেও আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু গাছপালা ও ফসলি জমি। আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা সদস্য। তুরস্কের মুঘলা অঞ্চলে শুকনো বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে এই দাবানল। এদিকে ইউরোপের পাশাপাশি দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও। দাবানলে পুড়ছে পর্তুগালের ভেলভের্দে অঞ্চল। আগুন নেভাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 2.5 লাখ হেক্টরের বেশি বনভূমি। ভেলভের্দে অঞ্চলের পাশাপাশি পুড়ছে দেশটির কাস্তেলো নোভো অঞ্চলও। পর্তুগালে 2017 সালের পর এটি সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুম বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ স্পেনেও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। দেশটির উত্তরাঞ্চলের শহর ওরেন্সে পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি। করোরালাস অঞ্চলেও জ্বলছে ভয়াবহ আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাছপালা ও ফসলি জমি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তা করার জন্য প্রায় 3,500 সেনা ও 50টি বিমান মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চল মুগলাও জ্বলছে ভয়াবহ আগুনে। 7টি হেলিকপ্টার, 6টি বিমান আর প্রায় 40টি ফায়ার ট্রাক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। তীব্র গরম আর শুকনো বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।
ইউরোপের দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেও পুড়ছে ভয়াবহ দাবানলে। কবলিত এলাকাগুলোর মাত্র 10% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল বাহিনী। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। শক্তিশালী টাইফুন লিংলিং এর আঘাতে বিপর্যস্ত জাপানের কাগোশিমা, কিউশু সহ উপকূলীয় অঞ্চল। স্থানীয় সময় বিকেল 5টায় কাগোশিমা আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। শুক্রবার সকালে কিউশু দ্বীপ অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে যায়। এতে ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, দোকানপাট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় বুলেট ট্রেন পরিষেবাও। আবহাওয়া বিভাগ বলছে দ্বীপটির এত কাছাকাছি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া অস্বাভাবিক ঘটনা। কয়েক সপ্তাহের টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবরে গুম দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যাচ্ছি তার বক্তব্যে। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরিয়ে দিতে পারবো না। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র 6। ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। আসে না, আসার কথা নয়, কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল, তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। যে কথা তুলি একটু বললে যে আমরা সেই আয়না ঘরের দেয়ালে তাদের আঁচড় দেখতে চাই, চিহ্নটা দেখতে চাই। এই যে টুলির মা এখানে বসে আছেন, আমি অনেকবার তাদের বাসায় গেছি, তিনি বারবার ওই একটা কথাই জিজ্ঞেস করেছেন, আমার সুমন কোথায়। মুন্নার মায়ের বাড়িতে আমি গেছি, প্রায় যাই। মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে, সেখানে প্রায় সব জায়গায় গেছে, শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে। এই যে ভয়াবহতা, এই যে নিষ্ঠুরতা, এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া, আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে। আমাদের কাছে ডিসঅ্যাপিয়ারেন্স এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিসঅ্যাপিয়ারেন্স ঘটত, আমাদের দেশে এটা আগে ছিল না। এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়ে এসে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এবার 5.5 কোটির বেশি বৈধ ভিসাদের রেকর্ড পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। অনিয়ম বা অপরাধের প্রমাণ মিললে ভিসা বাতিল বা দেশ থেকে বহিষ্কারের মতো কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও এ সময় জানিয়েছে তারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধ দমনের অভিযানকে ঘিরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ওয়াশিংটনের বাসিন্দারা। তাদের অভিযোগ, শহরে নিরাপত্তা নিশ্চিতের নামে ধরপাকড় চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে নামেন বাসিন্দারা। এ সময় ব্যানার প্ল্যাকার্ড হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধ দমনের অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন তারা। তাদের অভিযোগ, শহরে নিরাপত্তা নিশ্চিতের নামে ধরপাকড় চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একের পর এক চেকপয়েন্ট বসাচ্ছে ফেডারেল কর্তৃপক্ষ। ট্রাফিক থামিয়ে শুধু কাগজপত্র নয়, অনেক সময় অভিবাসন সংক্রান্ত তথ্য জিজ্ঞেস করছে তারা। আটকও করা হচ্ছে অনেককে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শহরে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে, যদিও সরকারি পরিসংখ্যান বলছে অপরাধ আগেই কমে আসছিল। হোয়াইট হাউস বলছে গ্রেফতারকৃতদের মধ্যে 1/3 যুক্তরাষ্ট্রে অননুমোদিতভাবে থাকা মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সীমিত ক্ষেত্রে চেকপয়েন্ট বৈধ হলেও সাধারণ অপরাধ নিয়ন্ত্রণের নামে এমন অভিযান প্রশ্নের মুখে ফেলছে ট্রাম্প প্রশাসনকে। এরই মধ্যে 5,50,00,000-এর বেশি বৈধ ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভিসা স্টে বাড়ানো, অপরাধ, জননিরাপত্তা হুমকি, সন্ত্রাসী কার্যকলাপে জড়ানো বা সহায়তা দেওয়ার মতো প্রমাণ মিললেই ভিসা বাতিল বা দেশটি থেকে বহিষ্কার করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও সব ভিসাধারী কন্টিনিউয়াস ওয়েডিং এর আওতায় থাকেন। এর অর্থ হলো ভিসা দেওয়ার পরও তাদের কর্মকাণ্ড নিয়মিত খতিয়ে দেখা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীন সীমান্তে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে উত্তর কোরিয়া। হুমকিতে যুক্তরাষ্ট্র ও পূর্ব এশিয়া। আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিবেদন, নিশ্চুপ পিয়ংইয়ং। থাইল্যান্ডের রাজপরিবারকে অপমানের মামলা থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে খালাস দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেয়া হয়। আদালত জানিয়েছেন অভিযোগপত্রে আনা সাক্ষ্য প্রমাণ দুর্বল ও মামলার পক্ষে যথেষ্ট সম্ভব সূত্র না থাকায় মামলা খারিজ করা হয়েছে। 2015 সালে এক বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থাকসিন রাজতন্ত্র নিয়ে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ এনেছিল সেনা শাসিত সরকার। এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাজাকে অপমান করার অভিযোগ আনা হয়, তবে সবসময় অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। খালাস পেলেও থাকসিনের আইনি লড়াই এখনো শেষ হয়নি। আগামী মাসে তার আরেকটি মামলার রায় ঘোষণা করবেন ওই দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া। চীন সীমান্ত ঘেঁষা এলাকায় গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে দেশটি। আন্তর্জাতিক গবেষণা সংস্থার দাবি, এখানে মোতায়েন থাকতে পারে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এদিকে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনাদের নায়ক আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এভাবেই নিহত সেনার প্রতি সম্মান জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চত্বরে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া নিহত সেনাদের প্রতিকৃতি সাজানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাদের। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিম নিজেও কাতর হয়ে আলিঙ্গন করেন স্বজনদের। অংশ নেয়া সেনাদের নায়ক আখ্যা দেন তিনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে অংশ নেয় প্রায় 15,000 উত্তর কোরীয় সেনা। এর মধ্যে প্রায় 600 জন নিহত হয়েছেন। সেখানে তারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। নিহতদের বীর আখ্যা দিয়ে কিম বলেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে উত্তর পিয়ংগান প্রদেশে গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে। ঘোষণাহীন এই ঘাঁটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থাপনায় 6 থেকে 9টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের লঞ্চার রাখা আছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিনপুং ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার 15 থেকে 20টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ক্যারিবীয় উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে উত্তেজনা বাড়ছে ভেনেজুয়েলায়। বহিরাগত শক্তির হাত থেকে দেশের স্বার্থ রক্ষায় একটি সর্বসম্মত বিল পাশ করেছে দেশটির জাতীয় পরিষদ। একই সঙ্গে মিলিশিয়া সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলমান পরিস্থিতিতে দুই পক্ষকেই ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মাদক অপরাধ দমনে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে ক্রমশই উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন কারাকাসের মধ্যে। ক্যারিবিয়ান সাগরে USS ডেস্ট্রয়ার মোতায়েনকে দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসেবে দেখছে মাদুরো প্রশাসন।
বৃহস্পতিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে একটি বিল পাশ করেছে দেশটির সরকার। সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বসম্মতভাবে এই বিল পাশ হয়। অধিবেশনে স্পিকার জানান, যে কোনো বহিরাগত হুমকি ও হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এমনকি ভেনেজুয়েলার বিরোধী নেতারাও দলমত নির্বিশেষে মার্কিন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। এদিকে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর প্রেসিডেন্ট মাদুরো বলেছিলেন, বাহ্যিক হুমকি মোকাবেলায় ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েন করবে তার প্রশাসন। এরই মধ্যে দেশের সব মিলিশিয়া সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের আমলে গঠিত মিলিশিয়া বাহিনী জরুরি মুহূর্তে ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানান, যে কোনো বিরোধের একমাত্র পথই হলো শান্তিপূর্ণ সমাধান। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পাকিস্তানের করাচিতে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর চারপাশের দোকানের কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল কর্মীরা। অ্যাম্বুলেন্সে করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে জিন্না রোডের আশপাশের দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। সময় চীনের হাংঝো শহরের সড়কে ঘুরে বেড়াচ্ছে হিউম্যানয়েড রোবট। জনসাধারণের কৌতূহল আকৃষ্ট করেছে এই অত্যাধুনিক যন্ত্রটি, যা স্বয়ংক্রিয়ভাবে চলাচল ও মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেও সক্ষম। গলায় চেন পরে লোকালয়ে হেঁটে বেড়াচ্ছে একটি রোবট। চীনের ঝেজিয়াং প্রদেশের হাংজো শহরের ওয়েস্ট লেকের কাছে রাস্তায় হাঁটতে দেখা যায় এই হিউম্যানয়েড রোবটকে। জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে রোবটটি। অনেকে ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে ব্যস্ত। রোবটের সঙ্গে কয়েকজন ছিলেন যারা তার কার্যকারিতা পর্যবেক্ষণ করছিলেন। ইউনিটি রোবোটিক্সের তৈরি এই রোবটকে আধুনিক ভয়েস প্যাক এবং বুদ্ধিমান মডিউল দিয়ে চালানো হয়েছে। ফলে এটি নিজে নিজে চলাফেরা করতে, বাধা এড়িয়ে যেতে এবং বিভিন্ন পরিবেশে মানুষের সঙ্গে কথোপকথন করতে সক্ষম বলে জানায় স্টাফরা। এই ভয়েস প্যাক শুধু ইউনিট্রি রোবোটিক্স নয়, সব চীনা রোবটে ব্যবহার করা যায়। এটি গাইডেন্স ও বহুমুখী ভয়েস কমিউনিকেশন করতে পারে, এমনকি লাইব্রেরি বা শপিং মলের মতো জায়গায় মানুষকে পথ দেখাতেও পারে। প্রযুক্তির এই অগ্রগতি সাধারণ মানুষকেও মুগ্ধ করেছে। অনেকেই বলছেন, আগে শুধু শুনেছেন, এবার রাস্তায় সরাসরি দেখে এর প্রতি আস্থা বেড়েছে। চীনের ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহারের চিত্র যেন স্পষ্ট হচ্ছে এই রোবটের মধ্য দিয়ে। আগামী দিনে এমন রোবট হয়তো লাইব্রেরি থেকে শুরু করে শপিং মল সবখানেই মানুষের সহায়ক হয়ে উঠবে বলে আশা রোবট তৈরিকারী প্রতিষ্ঠানটির। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী ঐতিহাসিক সামুদ্রিক উৎসব। এবারের উৎসবে অংশ নিতে বিশ্বের নানা দেশ থেকে যোগ দিয়েছে ছোট বড় শত শত জাহাজ, যা দেখতে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। এবারের উৎসবটি চলবে ২৪ আগস্ট পর্যন্ত। জলরাশির বুক চিরে ধীরে এগিয়ে যাচ্ছে নানা রঙের পালতোলা জাহাজ। জাহাজগুলোর পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নৌকা। নেদারল্যান্ডসের আমস্টারডামের পূর্ব বন্দরে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজে সুউচ্চ পাল ও মাস্তুল যেন সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। ডাচ রাজধানীর সামুদ্রিক ইতিহাসের অংশ হিসেবে ৫ দিনব্যাপী এক উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ জড়ো হয়েছে। এবছর এ উৎসবে অংশ নিচ্ছে প্রায় ৫০টি বিশাল পালতোলা ও ৭০০টি ঐতিহাসিক জাহাজ। উৎসব উদ্বোধনের পর প্রতিটি জাহাজকে কামানের শব্দ ও জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানানো হয়। প্রতি ৫ বছর পর পর এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে ২০২০ সালের আয়োজন বাতিল করে কর্তৃপক্ষ। ফলে এবার দীর্ঘ ১০ বছর পর হওয়া আমস্টারডামের ঐতিহাসিক এ উৎসবে জনসমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। ১০ বছর পর অনুষ্ঠিত হওয়ায় আমরা অনেক নতুন দর্শক পাবো আশা করছি। পাশাপাশি একটি নতুন প্রজন্ম এটা সম্পর্কে জানবে, যাদের এই উৎসব সম্পর্কে কোনো ধারণাই নেই।
প্রতিদিনই এই উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। ঐতিহাসিক বিভিন্ন জাহাজ ঘুরে দেখার সুযোগ থাকায় খুশি দর্শনার্থীরা। আমি এই শহরে 10 বছর ধরে বসবাস করছি, কিন্তু এর আগে এমন প্যারেড কখনো দেখিনি। 1975 সালে আমস্টারডামের 700 বছর পূর্তি উপলক্ষে প্রথম এই উৎসবের আয়োজন করা হয়েছিল। এবছর শহরের 750তম জন্মদিনে আবারও হচ্ছে এই মহোৎসব। 5 দিনব্যাপী এই ঐতিহ্যবাহী সামুদ্রিক উৎসবটি শেষ হবে আগামী 24শে আগস্ট। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজা সিটি ও আশপাশে প্রথমবার দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের। গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর। হামাস রাজি না হলে ধ্বংসের হুমকি। যুদ্ধবন্ধের তোড়জোড়ের মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল কিয়েভ। যুদ্ধবিরতির জন্য 3 শর্ত দিলেন পুতিন। এবং শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার। 2023 সালে লন্ডন সফরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলছে তার দল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।